সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিছুক্ষণ আগে সেই ম্যাচটি শেষ হয়েছে যেটা নিয়ে গত কয়েক মাস ধরেই বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে তুমুল আগ্রহর জন্ম নিয়েছিল এবং সেটা হামজা চৌধুরীর কল্যাণে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশের হয়ে আজকে অভিষেক ম্যাচটি খেললেন, যেটা ছিল ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্ব সি গ্রুপের ম্যাচ। এই ম্যাচটা নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে গত কয়েক মাস ধরেই প্রচণ্ড আগ্রহের জন্ম নিয়েছিল এবং ফেসবুক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সব জায়গায় এই ম্যাচটার নিয়ে প্রচণ্ড রকম আগ্রহ থেকে শুরু করে কি হয় এরকম একটা বিষয় ছিল। তো সেটা নিষ্পত্তি হয়েছে ফলাফল গোলশূন্য ড্র। কিন্তু এই গোলশূন্য ড্র যে স্কোর লাইনটা আসলে বাংলাদেশের জন্য হতাশার। আপনারা সবাই জানেন, যারা ম্যাচ দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ এই ম্যাচে কী পরিমাণ গোলের সুযোগ নষ্ট করেছে। যদি পরিষ্কার গোলের সুযোগের কথা বলি তাহলে 5টি গোলের সুযোগ নষ্ট করেছে এবং সেটা এর ভেতরে 3টা গোলের সুযোগ নষ্ট করেছে প্রথম 20 মিনিটের ভেতরে। তো এই ধরনের ম্যাচ বাংলাদেশ ভালো খেলেছে, কিন্তু যে ম্যাচে 4-5টি গোলের সুযোগ নষ্ট হয় এবং ম্যাচটা গোলশূন্য ড্র করতে বাধ্য হতে হয়, সেই ম্যাচে আসলে আফসোসের জায়গাটা থাকে। সেই আফসোসের জায়গাটা হচ্ছে গোল করতে না পারা। আর এই গোল না করাটা যতদিন হবে না ততদিন পর্যন্ত বাংলাদেশের ফুটবল দৃশ্যতে এগিয়েছে এই কথাটা আসলে বলতে গেলে একটু দ্বিধা বোধ হওয়ার কথা। এবং এই আফসোসের জায়গাটা পরবর্তীতে নভেম্বরে ভারত যখন আসবে আমাদের দেশে খেলতে এই এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি লেগ, তখন এই আফসোসের জায়গাটা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের কোচ হাভিয়ার কাবরেরা রাখতে চাইবেন না। এই ম্যাচের আপনার ফলাফলের বাইরে এবং বাংলাদেশের ম্যাচের ভেতরে এটা আসলে এই মোরকের ভেতরে সবচেয়ে বড় আকর্ষণটা ছিলেন হামজা চৌধুরী। হামজা চৌধুরী কেমন খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে, যারা রাত জেগে যারা ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখেন তারা শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরীর খেলা দেখেছেন। কিন্তু বাংলাদেশ দলের প্রথম ম্যাচেই তিনি কতটা মানিয়ে নিতে পারেন এবং এসে খুব বেশি দিন সময়ও পাননি। খুব অল্প সময়ের ভেতরে তাকে হয়তো অনুশীলনে হয়তো 2-3টা সেশন সুযোগ পেয়েছেন, এর ভেতরেই তাকে নামতে হয়েছে। তো এই খুব অল্প সময়ের ভেতরে আপনার তার অনুশীলনের পরে বাংলাদেশ দলের সঙ্গে তার যে অ্যাডাপশনটা যদি আমরা দেখি ম্যাচে, তাহলে আমাদেরকে আসলে 100তে 100ই দিতে হবে। তার কারণ হামজা চৌধুরীকে আজকের ম্যাচে ইউজুয়ালি তিনি যে পজিশনে খেলেন ডিফেন্সিভ মিডফিল্ড, সেই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে আমরা দেখিনি, আমরা তাকে একটু উপরে খেলতে দেখেছি। 4-3-3 ফরমেশনে কোচ কাবরেরা তাকে আরেকটু উপরে খেলিয়েছেন এবং অ্যাকচুয়ালি মিডফিল্ডে শুধু হামজা চৌধুরী খেলেছেন এই কথাটাও বলা যায় না গোটা ম্যাচটা দেখে, বরং উল্টো কোশ্চেন করতে হয় হামজা চৌধুরী মাঠে কোথায় ছিলেন না। ডিফেন্সিভ মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং মিডফিল্ড, আক্রমণ ভাগ, খেলা তৈরি করা, বল ইন্টারসেপ্ট করা, প্রতিপক্ষের পাস কারা, প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করা এবং বাংলাদেশ দল যখন আক্রমণে ওঠার প্রস্তুতি নিয়েছে তখন হামজা চৌধুরী আবার দৌড়ে আক্রমণ ভাগে চলে গিয়েছেন কিংবা মাঝ মাঠে চলে গিয়েছেন কিংবা দৌড়ে নিচে নেমে এসেছেন। সব মিলিয়ে হামজা চৌধুরীর কাছ থেকে এই ম্যাচের আগে বাংলাদেশের প্রত্যাশা ছিল যতটা সম্ভব হামজা চৌধুরীর কাছ থেকে আদায় করে নেওয়া। সেটা হামজা চৌধুরীকে উনি নিজেই নিংড়ে দিয়েছেন নিজেকে। প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা জায়গায় বল যেখানে গেছে সেখানে যাওয়ার চেষ্টা করেছেন। তার কারণ ছিল যে বাংলাদেশ দল আসলে ম্যাচের প্রথম আধা ঘন্টা যে টেম্পোতে শুরু করেছিল, যতটা এনার্জি নিয়ে শুরু করেছিল, সেকেন্ড হাফে গিয়ে সেই টেম্পোটা পড়ে গিয়েছিল, একটু ক্লান্ত হয়ে পড়েছিল। তখন সেই সময়টা রিকভার করতে হয়েছে হামজা চৌধুরীকে আসলে। যেমন ধরুন আপনার বাংলাদেশ দ্বিতীয়ার্ধে যখন একটু গতি একটু কমেছে, বল কাটতে গিয়ে একটু আপনার দেরি হচ্ছে, সেই সব জায়গায় হামজা চৌধুরী উদ্ধার করেছেন। এরকম একটা ভালো উদাহরণ হতে পারে 58 মিনিটে লেস্টন কোচুয়া বা উইং ধরে যখন বাংলাদেশের বক্সের দিকে দৌড়ে যাচ্ছিলেন, সেই মুহূর্তে ডিফেন্ডার রহমত শাহ তাকে ট্যাকল করতে গিয়ে পারেননি। ঠিক সেই মুহূর্তে হামজা চৌধুরী ছিলেন মিডের একটু পেছনে, বেশ দূরে। সামনে ফাঁকা উইং, বাংলাদেশের বিপদ বুঝতে পেরে হামজা চৌধুরী প্রচণ্ড গতিতে দৌড়ে এসে তাকে ট্যাকল করে ফেলে দিয়েছেন এবং ট্যাকল এতটাই নিখুঁত ছিল যে লেবাননিজ রেফারি কিন্তু তাকে কোনো কার্ড দেখাননি। এই জায়গাগুলোতে এমন প্লেয়ার বাংলাদেশ অতীতে মিস করেছে যে বিপদ হওয়ার আগেই বুঝতে পারে, অ্যান্টিসিপেশন ক্ষমতা, গেম রিডিং ক্ষমতা, গেম অ্যাওয়ারনেস ক্ষমতা, এই ক্ষমতাগুলো হামজা চৌধুরী বাংলাদেশ দলে অভিষেকে আসলে উপহার দিলেন। এর পাশাপাশি আরও একটি বিষয় খেয়াল করার মতো, বাংলাদেশ যতগুলি কর্নার নিয়েছে ম্যাক্সিমামই নিয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশ যতগুলি সেট পিস থেকে বল পেয়েছে কিকটাও নিয়েছেন হামজা চৌধুরী এবং আক্রমণ তৈরি বা সতীর্থদের হাতের ইশারায় বিভিন্ন পজিশনে চলে যাওয়া, এই কাজগুলো করেছেন হামজা চৌধুরী। আরও একটি বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের আপনার অধিনায়ক তপু বর্মন 21 মিনিটে নেমে যাওয়ার পরে অধিনায়ক ছিলেন রহমত শাহ, কিন্তু অধিনায়কের আর্মব্যান্ড তার হাতে থাকলেও আসলে নেপথ্য অধিনায়ক ছিলেন হামজা চৌধুরী। তার মাঠের বাইরে থেকে কোচের বার্তা এবং
হামজা চৌধুরী হয়ে যে বার্তা পেয়েছে বাংলাদেশ সেই অনুযায়ী খেলেছে। এবং হামজার খেলায় আরেকটি বুদ্ধিদীপ্ত বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে বাংলাদেশ প্রথম 20 মিনিটে যে 3টা গোলের সুযোগ নষ্ট করেছে সেই সময় পর্যন্ত হামজা চৌধুরী ছিলেন ইন এ ফুল সুইং। আক্রমণে সবার সঙ্গে উঠেছেন, প্রচণ্ড টেম্পো ছিল খেলার ভেতরে। কিন্তু তপু বর্মন যখন নেমে গেছেন চোট পেয়ে, তারপর হামজা চৌধুরী রক্ষণে তার দায়িত্বটা বুঝতে পেরেছেন যে তার নির্ভরযোগ্য একজন প্লেয়ার নাই, এই অবস্থায় তাকে একটু নিচে নেমে খেলতে হবে এবং তাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, তাকে প্রত্যেকটা পাস ইন্টারসেপ্ট করতে হবে। এমন মানসিকতা নিয়ে খেলে হামজা চৌধুরী আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিদানটা দিয়েছেন। কিন্তু এটাও মনে রাখতে হবে গোল করাটা তার কাজ না, তার প্রথম কাজ গোল ঠেকানো। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে তার যে অভিজ্ঞতা, বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেলার যে অভিজ্ঞতা, যে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে তিনি খেলে অভ্যস্ত, সেই জায়গা থেকে উনি যে অভিজ্ঞতাটা পেয়েছেন সেই অভিজ্ঞতা থেকে খেলা তৈরি করা, আক্রমণ তৈরি করা, গোল করার পথ বানানো, এই কাজগুলোতে মানিয়ে নিতে আরেকটু সময় লাগবে। তার প্রথম ম্যাচ তুলনায় বাংলাদেশ টিমের সঙ্গে তার যে বোঝাপড়াটা আমরা দেখলাম, যে অ্যাডাপশনটা দেখলাম, সেইটা এক কথায় মানে আমরা যদি বলি খুবই চমৎকার এবং খুবই আশাব্যঞ্জক। আর সেই আশাব্যঞ্জনার জায়গাটা থাকে হচ্ছে সামনে, যেটা আরও যখন মানিয়ে নেবেন হামজা চৌধুরী, তখন নিশ্চয়ই আমরা ডিফেন্সিভ মিডফিল্ড থেকে হামজা চৌধুরীকে আরও বেশি খেলা বানানো, আক্রমণ তৈরি, প্লেমেকিংয়ে আমরা অবশ্যই দেখব। তবে এই ম্যাচে হামজা চৌধুরীর বিষয়টা বাদ দিয়ে যদি দলগত বিষয় দেখি, দলগত বিষয়ে আসলে বাংলাদেশ সত্যিই ভালো খেলেছে। বাংলাদেশ 8টি শট নিয়েছে, 8টি শট নিয়ে 4টি রাখতে পেরেছে ভারতের পোস্টে, যেখানে ভারত মাত্র 2টি শট বাংলাদেশের পোস্টে রাখতে পেরেছে। আর এখন শর্ট পোস্টে রাখা কিংবা সেকেন্ড হাফে দূরপাল্লা থেকে আপনার যে শটটা, এই সব কিছু মিলে বাংলাদেশ ভালো খেলেছে ঠিকই, কিন্তু ফুটবল খেলা হচ্ছে গোলের খেলা। গোল করলে জিতবেন, কিন্তু সেই গোলটা যেহেতু হয়নি, সেহেতু আমাদের যে আফসোসটা থেকে যায় সেটা হচ্ছে যে আমরা ভালো খেলেও কিংবা ভারতের রক্ষণ কাঁপিয়েও কিংবা ভারতকে চাপে রেখেও আমরা আসলে জয়টা আদায় করতে পারিনি, কারণ আমরা গোল করতে পারিনি। এখানে ফরওয়ার্ড লাইনের ফিনিশিংয়ে যে দুর্বলতা, সেটা আবারও আপনার পরিষ্কার হয়ে উঠেছে। যেমন আমরা যদি ধরি 31 সেকেন্ডে কিক অফের পরেই 31 সেকেন্ডে জনি ভারতের গোলরক্ষকের ভুল পাস পেয়ে গোলরক্ষকের সামনে একা পেয়েও সাইড নেটে বলটা মেরেছেন, যেটা একদম সরাসরি ফিনিশিংয়ের আপনার দুর্বলতা। এর পাশাপাশি হৃদয় বা প্রান্তে গোলকিপারকে একা পেয়ে বল বাইরে মেরেছেন। এবং ঠিক এই দুটি সুযোগের মাঝে 17 মিনিটে ইমন একটা হেড থেকে গোলের পরিষ্কার সুযোগ নষ্ট করেছেন। এই আন্তর্জাতিক ফুটবলে এমন প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে এই ধরনের গোলের সুযোগ নষ্ট করার কোনো জায়গা নেই। এই জায়গাগুলোতে বাংলাদেশ কবে শিখবে, সেটার উত্তরও হামজার সঙ্গে আমরা অ্যালাইন করে নিতে পারি। যে হামজার যে অভিজ্ঞতা, হামজার যে প্রেশার মোমেন্টে ম্যাচ বের করার যে অভিজ্ঞতা, এই জায়গাগুলো থেকে বাংলাদেশের বাকি প্লেয়ারেরা যত দ্রুত শিখবে, ততই আমরা এইসব জায়গা থেকে আমরা গোল আদায় করে নিতে পারবো। দেখা যাক আমাদের নভেম্বরে কি হয় ফিরতি লেগের ম্যাচে এশিয়ান কাপ বাছাই পর্ব। দর্শক, আপনাদের আমন্ত্রণ রইল ম্যাচটি দেখার।